I will give the thanks to organizers that is Mahali Adivasi Welfare Society will give me the opportunity to present here. Semua juga karena dia aku Mahali Adivasi Welfare Society ini ওটা কাম করে দিয়ে আমাকে একটা সুযোগ দিয়েছে এরকম একটা আলোচনা বিষয়ে গুরুগম্ভীর আলোচনা আদিবাসীদের ইম্প্যাক্ট কথা বলা হয় সেখানে একটু সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমার বিফোর দ্য লেকচার কয়েকটি কথা গড়াশোনাই কেনা যাহা তো আচ্ছা যত বাংলা হয় বাংলা বা সান্তালি বুঝেন একটু যাতে আছি সান্তালি বুঝেন বাংলা বাংলা ওকে বাংলা নো প্রবলেম তো আমার যেটা মনে হয়েছে স্বাধীন ভারত স্বাধীনতার সংগ্রামে মানুষের সংগ্রামের একটা প্রেক্ষাপট থাকে উদ্দেশ্য থাকে তো সেই উদ্দেশ্য থেকে সংগ্রাম সৃষ্টি হয় আমার মনে হয় অ্যাকর্ডিং মাই এই আমার তো ভিউজ এবং আমার চিন্তাধারা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অমত হতে পারেন একমত না হতে পারেন পরে যদি মত না থাকে সেটা আমরা আলোচনা করবো সেভাবে তো যেহেতু এটা আলোচনা আমি স্পেশাল কিছু রেফারেন্স দিয়ে আপনাদের কথাবার্তা বলতে চাইছি তো আমি যেটা রেখেছি এখানে আনসাং মাহালি স্টার অ্যান্ড দিয়ার সোশ্যাল ইম্প্যাক্ট মাহালি স্টার এবং সোশ্যাল ইম্প্যাক্ট এই নিয়ে আমি আলোচনা করব তো দেখা গেছে আমাদের এই ইন্ডিয়া মুভমেন্টে স্বাধীনতা সংগ্রামে সবাই প্রতিটি কমিউনিটি থেকে কিন্তু এক একজন হিরো ছিলেন স্টার ছিলেন ওনারা কিন্তু এই স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিলেন এবং ওনারা ওনাদের মতনই যুদ্ধে সহযোগিতা করেছেন তো আমি এখানে মেনলি আমরা যে দেখি আমাদের অ্যানসেস্টার যেখানে বলছে যে 1781 থেকে 1785 আমরা যদি দেখি যে বাবা তিলকা মাঝি ফার্স্ট ট্রাইবেল হিরো অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে দেখা যাচ্ছে যে উনি ছিলেন ফার্স্ট হিরো যিনি প্রথম স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিলেন উনি প্রথম ইংরেজদের বিরুদ্ধে কথাবার্তা বলেছিলেন মানে ইংরেজদের যে প্রচলন ইংরেজদের যে অত্যাচার সেই অত্যাচার থেকে সেখান থেকে উনি আন্দোলন শুরু করেছিলেন অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলতে চাইছিলাম যে বিদ্রোহের একটা উদ্দেশ্য থাকে আমাদের যতগুলো আনসাং হিরো আছে আদিবাসীর আনসাং হিরো তাদের বিদ্রোহ কিন্তু জল জঙ্গল জমিনের উপর খুব যদি ভেবে দেখি আর বাকি যদি আলাদা হিরো যদি দেখি আমি কাউকে ছোট করছি না সবাই হিরো সবাই অল আর কমিউনিটি বাকি যদি অন্য দিকটা দেখি তো নেতাজি দেখুন বা মহাত্মা গান্ধী দেখুন ওনারা কিন্তু জমি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না বলে মনে হয় বা দেশে যেটা চিন্তা করছেন কিন্তু ওনাদের আন্দোলন প্রথমেই ছিল যে জমি আন্দোলন যে তাদের ভিটে মাটি এবং তাদের উপর অত্যাচার সেটা নিয়ে আন্দোলন ওনার নেসেসিটি যেখানে ইম্পর্টেন্স মানে আমি যদি এইভাবে ভাবি তার মানে জমি আন্দোলন কিন্তু আমি যদি খুব যদি ভালো করে দেখি এই যে গোটা ভাগলপুর হয়ে যুদ্ধ আন্দোলন করলেন সিধু কানু আমরা দেখতে পাই তো এখন যদি আমরা যদি সার্চিং করি এখন একটু যদি আমরা যদি যেমন আমরা জমি আমার বাংলা ভূমি যদি সার্চ করে দেখি দেখবেন সিধু কানু মুর্মু নামে কোনো জমি জায়গা কিছু নেই বা তিলকা বাবার নামে কোনো জায়গা নেই কোনো রেজিস্ট্রি নেই তাহলে ওনারা কেন লড়তে গেলেন আমার প্রশ্ন এখানে ওনাদের জমির কোনো ভিটার জায়গা নেই কিছু নেই এখন তো জায়গা থাকছে অমুক এত দাগ নাম্বার এত পাট্টার নাম্বার দাগ থাকছে কিন্তু দেখা যাচ্ছে আপনি কোনো জায়গায় পাবেন না যে কোনো দাগ নাম্বার সিধু বা কানু বা বিরসা মুন্ডা বা তিলকা বাবা এদের নামে কোনো ভিটে মাটি কিছু নেই তাহলে ওনারা আন্দোলন করলেন কেন কারণ ওনারা ভেবেছিলেন এটা হচ্ছে কি দেশের সম্পদ এটাকে প্রিজার্ভ করতে হবে কারণ এই দেশটাকে যদি আমরা ঠিকঠাক করে এই মাটির কিছু সংরক্ষণ করে রাখি এখান থেকে যে ইনকাম সোর্স হবে এখান থেকে যে ইকোনমিক্যালি জিওগ্রাফিক্যাল যে স্ট্র্যাটেজি দাঁড়াবে সেটা কিন্তু ডেভেলপমেন্ট টু দ্য মানে দেশের ভালোর জন্য হবে ওনারা কিন্তু সেই দেশের মাটির জন্য লড়াই করেছিলেন বাকি যদি আমরা যদি দেখি বাকিরও কথা যদি বলতে হয় আমাদের যদি দেখি মহাত্মা গান্ধী বা নেতাজি যদি দেখি
ওনাদের কিন্তু মাটি পিঠে নিয়ে উদ্দেশ্য নয়, ওনারা কিন্তু একটা কি হয়, একটা লিঙ্কেজ কাজ করেছে, একটা লিঙ্কেজের মতো কাজ করেছে, যদি খুব মানে আমি কাউকে ছোট করছি না, আপনারা ভীষণ লিঙ্কেজ কাজ করছে। লিঙ্কেজ মানে কেমন, আমরা যদি মহাত্মা গান্ধীর যদি পেছন দিকতে মানে ওনার যদি হিস্ট্রিক্যাল বা ওনার যে ব্যাকগ্রাউন্ড দেখে, উনি কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করছেন, যেখানে ইংরেজি শিক্ষায় শিক্ষিত। তাহলে ইংরেজ হাউ টু কমিউনিকেট টু দ্য ইন্ডিয়ান পপুলেশন থেকেও কথা বলবেন। তখন ওরা কী করলো, উনি যেহেতু একটু চালাকচুত, যেহেতু উনি অলরেডি আইন কানুন নিয়ে পড়াশোনা করে এলেন আফ্রিকা থেকে, ওই ইয়ে থেকে বিদেশ থেকে, তখন হচ্ছে কি ইংরেজি বলা ওনার কাছে খুব সহজ হয়ে গেল, এবং বিভিন্ন সুন্দর কৌশলে ওনাদেরকে মোটিভেট করতে পারলেন। তার মানে উনি কিন্তু একটা লিঙ্কেজ কাজ করেছেন, যে হাউ টু কমিউনিকেট টু দ্য ইংরেজ, এইটা সুবিধা হয়েছিল। এই সুবিধার সাথেই তিনি তার মতো করে একটা সুন্দর গ্রুপিং করে একটা কিন্তু কাজ করেছেন। তো এটাও দরকার ছিল আমাদের, যেমন আমাদের মার্কেটিং, যারা শ্রমিক যখন কাজ করে, শ্রমিক যখন একটা কারখানায় কাজ করে, ওনাদের নাম হয় না, নাম কিন্তু টাটা কোম্পানির নাম হয়, তাই না? প্রোডাক্ট বানায় কিন্তু শ্রমিক, কিন্তু নাম হয় কোম্পানি। তেমনি এরকম অনেকটা কিন্তু বিষয় দাঁড়ায়। তার মানে যখনই এরকম মানুষ যখন তারা শিরোনামে আসতে পারে না, তখনই মানুষ বঞ্চিত হয়ে যায়। আজকে যে লড়াই, মানুষের যে জাতির লড়াই এরকম একাধিক যে স্টার, সেই স্টার কিন্তু আস্তে আস্তে বিভিন্নভাবে অবহেলিত হয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে বললাম যে আমরা যদি দেখি, বাবা তিলকা মাঝি 1781 থেকে 1785 সালে উনি ফার্স্ট ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ছিলেন, ওনাকে ফার্স্ট আদিবাসী লিডার বলা হচ্ছে। তারপরে ওরা চুয়ার বিদ্রোহ যদি দেখি, সেখানে স্টার্ট হচ্ছে, আপনারা দেখুন এখানে হিরো কোনো ছিল না, হিরো আনসাং প্রমিনেন্ট করা হয়নি হিরোকে। যিনি যে নেতা ছিলেন, দলনেতার নাম কিন্তু কীভাবে উল্লেখিত নেই। দেখবেন এটা হচ্ছে আপনার 1798 থেকে 1799 সালে যে ঘটনা ঘটছে। তারপর আমরা যে দেখি ভূমিজ রিভলিউশন, যেটা ভূমিজ আন্দোলন শুরু হয়ে গেল। নেক্সট পিরিয়ড হচ্ছে ভূমিজ আন্দোলন, যেখানে 1832 থেকে 1833 সালে, সেখানে ভূমিজদের এই ছিলেন যে চুয়ার রিভলিউশনের ভূমিজদের ছিলেন, উনি হচ্ছেন গঙ্গা নারায়ণ সিং। উনি কিন্তু ভূমিজ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, উনি ছিলেন লিডার এখানে। দেন আমরা জানি 30 জুন 1855 সাল সিধু কানু, চাঁদ ভৈরব, এনারা লিডারশিপ করেছিলেন, এবং এনারা সবাই কিন্তু এই মাটি নিয়ে সবাই কিন্তু মাটি নিয়ে আন্দোলন করছেন। তারপর দেখব মুন্ডা উলগুলান, যেটা বিরসা মুন্ডার নেতৃত্বে আমরা দেখতে পাই। মুন্ডা উলগুলান, সেই মুন্ডা উলগুলানের হচ্ছে 1895 থেকে 1900 সাল, জাস্ট 1900 সাল ঢুকেছে। ঠিক এই সময় হচ্ছে, দেখুন আমরা দেখতে পাবো যে বিরসা মুন্ডার নেতৃত্বে, যেটা আমরা উলগুলান আমরা বলি, উলগুলান আন্দোলন শুরু হলো। ঠিক তারপর দেখুন কোল বিদ্রোহ শুরু হয়ে গেল। মুন্ডা উলগুলানের পর হচ্ছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ টাইম পিরিয়ড হচ্ছে দেখুন 1831 থেকে 1832 সাল। তো এখানে কিন্তু সেভাবে কোনো নেতার নাম উল্লেখ নেই, বিশিষ্টভাবে নেতার নাম উল্লেখ নেই। তারপর আসুন 1868 মানে 1857 থেকে 1858 এরকম সময় দেখুন আমরা গুজরাটে যদি দেখি, ব্রিটিশ কলোনি যে এরিয়া, সে গুজরাটে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হলো। এখানে কোনো আনসাং হিরোদের কোনো জায়গা নেই, এটাকে সবাই ট্রাইবাল, অল আদার ট্রাইব। তারপর 1932 সালে যে গাইডেনেলু আমরা আন্দোলন দেখতে পাই, যেটা আমরা খুব পপুলার, একটা গ্রামকে নিয়ে যিনি ইয়ে করেছিলেন, একটা কেল্লা বানিয়েছিলেন, সে কথা আমরা জানি। সেটা হচ্ছে আপনার 1932 সালে। তারপর শুরু হয়ে গেল 1942 থেকে শুরু হয়ে গেল কি ভারত ছাড়া আন্দোলন। সেখানে আমাদের নেতা দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধীর নেতৃত্বে। এই যে ভারত ছাড়া আন্দোলন, এই ভারত ছাড়া আন্দোলনের যে মুভমেন্ট এভাবে পপুলারিটি হয়েছিল, যেখানে প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করেছিল। আজকে খুব ভালো লাগছে, যেমন ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যে আমরা আন্দোলন দেখছি, বিক্ষোভ। আজকে ঘরে ঘরে ক্যালেন্ডার ঢুকেছে, দেখবেন রাস্তায় এখন ফেক এসটি নিয়ে এখন যেভাবে আন্দোলন গড়ে উঠছে, ঠিক ওই মুহূর্তে গান্ধীজির নেতৃত্বে সেভাবে স্টার্ট হয়েছিল যে আন্দোলন, যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বিভিন্ন এলাকা, গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হয়ে গেল আন্দোলন। বিভিন্ন
ছোট্ট ছোট গ্রামগুলোকে আটকেছে। এই যে আট পাওয়া, এই যে পপুলারিটি করার ক্ষেত্রে প্রচুর টাকা পয়সার ব্যাপার ছিল। সেই টাকা পয়সা কিন্তু তার বিভিন্ন মালিকানা, বিভিন্ন শ্রমিক, মানে কারখানার মালিক, এরা কিন্তু স্পন্সর করে এই জায়গাটা করা হয়েছিল। এই যে একটা ছোট ছোট যে আমরা প্রিভিয়াসলি যে সমস্ত আন্দোলনের কথা বললাম, সেই সমস্ত আন্দোলন কিন্তু এইভাবে গোটা দেশে জড়িত হয়নি, সেইভাবে গোটা দেশে আলোড়ন ফেলতে পারেনি। যখনই লিডার চেঞ্জ হয়ে গেল, আমাদের তো আন্দোলনের মোমেন্টটা চেঞ্জ হয়ে গেল। দেখুন, তার মানে হচ্ছে কি, এখানে অবহেলিত বলবো না, এটা হচ্ছে ট্যাকটিস, একটা যে নতুন একটা থিওরি কনসেপ্ট ডেভেলপ হলো, যেখান থেকে মানুষকে কমিউনিকেট করতে হবে। তো এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্স জায়গা। তার জন্য আমরা কিন্তু এখানে গান্ধীজি বা নেতাজি কোনোভাবে অবহেলা করতে পারবো না। কারণ মানুষের যে আমাদের যে চিন্তাধারা, আদিবাসীদের যে আন্দোলন করতে পারে, একটা ইংরেজ বিরুদ্ধে কথা বলা যায়, এই মুভমেন্টটা কিন্তু আদিবাসীদের সৃষ্টি। সেখান থেকে ডেভেলপ করে আমাদের মহাত্মা গান্ধী, উনি কিন্তু যখন এরকম বিদ্রোহ হয়, ভারত ছাড়া আন্দোলন, কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট যখন স্টার্ট হলো, উনি কিন্তু প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি অল ইন্ডিয়া, ওভার দ্য ইন্ডিয়া, ভিলেজ টু ভিলেজ, সে কিন্তু সংগঠনে পৌঁছাতে পেরেছিলেন এবং আলোড়িত করতে পেরেছিলেন প্রতিটি মানুষের ভেতরে যে আমার দেশ, এই দেশ বোধটা শেখাতে পেরেছিলেন। ঠিক সেই সময় আমি বিলং টু দা মাহালি কমিউনিটি, ঠিক এরকমই একটা মানুষের ওই যে আন্দোলনের ঝড় আগুন, ওই 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 যে মাহালি কিশোর শঙ্কর মাহালিদের ফ্যামিলিতেও পড়ে গেছিল। আর সেই আন্দোলনে শঙ্কর মাহালির ফুল ফ্যামিলি কাম টু দ্য মুভমেন্টটা অংশগ্রহণ করলো। অ্যাকর্ডিং টু এগুলো এ থেকে পাচ্ছি আমরা। তো ভারতের স্বাধীনতা আন্দোলনে একদম শেষ পর্যায়ে এসে গান্ধীজি ঘোষণা করলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে। ঠিক শেষ মুহূর্তে করেঙ্গে ইয়া মরেঙ্গে, পূর্ণ স্বাধীনতা ছাড়া কিছুতেই আমি সন্তুষ্ট হব না, এই কথা উনি বললেন গান্ধীজি। এবং সেই দিনই রাতে গান্ধীজি কি করলেন, যে 140 মিনিটের একটা জাতিদের জন্য একটা তিনি ভাষণ দিলেন, আর কি স্পিচ দিলেন, যেখানে এখানে ছিল, লেখাটা এরকম ছিল, আই ওয়ান্ট ফ্রিডম ইমিডিয়েটলি, দিস এভরি নাইট বিফোর ডাউন, ইফ ইট ক্যান বি হ্যাড, দ্য মাস্ট উইন ফ্রিডম অল বি উইপড আউট ইন দ্য এফোর্ট। এরকম বলে কথা বলে তিনি একটা ঘোষণা করলেন, ভীষণভাবে ঘোষণা করলেন। সেটা টাইম ছিল 140 মিনিট ধরে ভাষণটা দিয়েছিলেন। আর সেই ভাষণে গান্ধীজির যে এই ডু অর ডাই, করো নাহলে মরো, এই যে ডু অর ডাই, এই ডু অর ডাই কিন্তু প্রতিটা মানুষকে ইফেক্ট করে। এবং সত্যি এমন একটা পোটেনশিয়ালিটি আছে। আমি নিজে এই পোটেনশিয়াল আমিও এটাকে আমি ফিল করেছি। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট পড়তে হবে, আমি নিজেকে বলতাম করো নাহলে মরো, যে কোনো একটা করো, শুধু মনে হতো করো নাহলে মরো, নাহলে যে কোনো একটা করো, কিছু করতে হবে, না পড়লে তো মরে যাবে। কারণ একটা কথা আছে, এখানে এত কম্পিটিশন বেশি, হয় তুমি মানে সত্যি কথা, তুমি ধাক্কা দাও, তাহলে তোমাকে ধাক্কা দিয়ে বার করে দেবে। ট্রেনে উঠতে গেলেও তাই, হয় ধাক্কা দিয়ে জায়গা করে নিন, তাহলে আপনাকেও ধাক্কা দিয়ে বার করে দেবে। তো বেসিক্যালি ডু অর ডাই, করো এটাকে বলে। তো এই নীতি প্রবর্তনের পর বিভিন্ন ভারতবর্ষের বড় বড় শহর, সেই শহর এলাকায় কোনায় কোনায় মানুষের বিভিন্ন শ্রেণীর মধ্যে এই যে বার্তা ডু অর ডাই ছড়িয়ে পড়তে লাগলেন। ঠিক এই উত্তপ্ত আবহাওয়া, চারিদিকে আগুন জ্বলছে, সেই আগুনে ঝাঁপ দিলেন আমাদের হিরো শঙ্কর মাহালি। তিনি ঝাঁপ দিলেন সেই আগুনে। কি করলেন, ভারতীয় ইতিহাসে এক প্রায় স্বাধীনতা হারিয়ে যাওয়া একটা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওনাকে তো আমাদের কোনো চিহ্নিতই নেই, সেরকম মানুষও অংশগ্রহণ করলেন। কবি সুকান্ত, আমরা জানি সুকান্তর কথা জানি, যে আমরা ওরে সবুজ ওরে অবুজ, আমরা এইসব কথা জানি, সবুজের কথা জানি। এখানে কবি সুকান্তে লিখেছেন যে 18 বছর বয়স কি দুঃসাহ। আমরা জানি, সুকান্তের কবিতা পড়েছি, উনি সবসময় ইয়ংদেরকে মোটিভেট করেছেন। সেই এখানে ইয়ংদের মোটিভেট করার জন্য এরকম একটা সুকান্ত বাণী ভীষণ প্রযোজ্য বলে মনে করছি। তাই জন্য এই স্লাইডের মধ্যে এই সুকান্তর একটা বাণী আমি দিয়েছিলাম, ভালো লেগেছে পড়ে আর কি। 18 বছর বয়স কি দুঃসাহ, স্পর্ধায় নেই মাথার তোলার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ ব্লাড দুঃসাহসে দেয় যে কি। এরকম একটা যে বাণী, যে 18 বছর যে কি ভয়ঙ্কর। আর মোস্ট অফ দ্য ট্রাইবেল পিপল,
এই 18 বছর একটা লস করে, মানে ভেরি আনফর্চুনেট। আমি বিভিন্ন জায়গায় দেখছি এই 18 বছর বয়সটাকে ট্রাইবাল মানুষরা কোনো কাজে লাগাতে পারে না। এই যে 18 থেকে যে এই ঠিক 28 এই বয়সে যে বিশাল একটা পিক পয়েন্ট, এই পিক পয়েন্ট আমরা ইউজ করতে পারি না। কেন করতে পারি না? কারণ এই যে পিক পয়েন্টে আমরা কি হয়, গ্রাফিক্যাল দেখলে যেখানে তোমার জীবনটাকে গড়াবে সেই সময় আমরা সাংসারিক জায়গায় জব্দ হয়ে যাই। যেমন আমাদের কম বয়সে বিয়ে হয়ে যায়, বিয়ে যদি হয়ে অটোমেটিক তোমার এই দেশভক্তি পড়াশোনা সব উঠে যাবে। আমাদের যে সময় ব্লাড তোমার স্ট্রং ব্লাড, যেখানে আগুন ঝরাবো, যেখানে আমি রাতকে রাত পড়াশোনা করতে পারবো, দীর্ঘদিন খাটতে পারবো, সেই জায়গাটা আমি কি করছি, একটা যে কালকে কী দিয়ে ভাত খাবো, আমার বাচ্চাটা হয়েছে অসুস্থ হলে কোথায় ডাক্তার দেখাবো, এই একটা ডুবে আছে। তারপর আস্তে আস্তে সে যখন অতিরিক্ত টেনশন হয়েছে, দেখবেন এখন যদি গ্রামে গ্রামে যান, দেখবেন যখন আমাদের আদিবাসী গ্রামে এখনও হয় একটা যে বিবাহিত অবিবাহিত বাচ্চাদের, মানে বিবাহিত এবং অবিবাহিত এরকম দুটো গ্রুপে একটা ফুটবল খেলা হয়। তো দেখা যায় সবসময় ইয়ংস্টাররা হেরে যায়, যারা বিবাহিত তারা জিতে যায়। কারণ হচ্ছে কি, বিবাহিত বয়স হচ্ছে কি সবাই 18-19 করে যাবে, ফুল ইয়ং, আর যারা বিবাহিত হয়ে তারা 18 নিচ্ছে, মানে বাচ্চা কি খেলবে, ভেরি প্যাথেটিক। আর এই যে একটা গ্রুপ, একটা যে এজ যে থাকছে না, মানে হচ্ছে কি এই সোসাইটির একটা ডেভেলপমেন্টের সব থেকে মানে ধ্বংসের মূল জায়গা। মানে আমাদের জেনারেশন জানে না। আমাদের ইন দ্য কম্পারেশন সেন্স বা মাহলি কমিউনিটি থেকে বলছি আমি, আমাদের মাহলি কমিউনিটি কিন্তু কি কলেজ, কি ইউনিভার্সিটি, কি রিসার্চ, কি আইজার, কি ILSR কিছু বোঝে না। পড়তে হয় অনলি মাত্র পাঠ্যপুস্তক। তো এই জায়গাগুলো কিন্তু আমরা অফ করছি। কারণ হচ্ছে কি, এই যে জেনারেশন এবং আমাদের যে চিন্তাধারা, মোটিভেশন না থাকলে এগুলোকে আমরা ডেভেলপ করতে পারবো না। তো যখন অন্যরা যখন এরকম 18 বছর কাজে লাগাচ্ছে, আমরা যখন লাগাতে পারছি না, তখন অটোমেটিক অ্যাক্সিডেন্ট আমাদেরকে গোলাম করে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু বাস্তব পরিস্থিতি। তো না, তাম্পুদা মাহালি জনজাতি, যেহেতু শঙ্কর মাহালি এলেন, মাহালি জনজাতির সম্বন্ধে আপনারা জানেন। মাহালি একটা জাতিগোষ্ঠী বা আদিবাসী, এই পশ্চিমবঙ্গে যে 40টা জনজাতি আছে তার মধ্যে একজন আদিবাসী। তাদের কালচারাল, তাদের ভাষা, তাদের ট্র্যাডিশন, প্রতিটি জিনিসে আলাদা আলাদা, পৃথক। এই যতগুলো আছে সবাই পৃথক, আলাদা আলাদা নিজস্ব নিয়ে বেঁচেছিল একটা সময়। তো এখন হয়তো হারাতে বসেছে, সেটা আলাদা আলাদা থিংস। তো আপনারা জানেন যারা বাঁশ কাজ করে তাই হচ্ছেন মাহালে। আর মাহালে গ্রাম কীভাবে চিনবেন? যে গ্রামে দেখবেন বাঁশ টাস পড়ে আছে, গাছকে পড়ে আছে, গাছকে মানে বাঁশটা ছেলা করে যে জায়গায়, সেটা গাছকে ঘুরো কাতু পড়ে, সেইটাই কিন্তু মাহালি গ্রাম। আর সে দেখেই বুঝবেন মাহালি গ্রাম। আর কীভাবে বুঝবেন এটা মাহালি না সান্তাল, কী বুঝবেন? অনেকের মধ্যে সান্তালে এবং মাহালির মধ্যে খুব কনফিউশন হয়। সবাই বলে যে মাহালি সান্তাল একই না। দেখবেন মাহালি জনজাতিদের ওদের যে মহিলাদের ড্রেস আপ, ওনাদের যে পোশাক আর সাথে একটু চেঞ্জ আছে। আর সাঁওতালদের মনের মধ্যে কিন্তু পোশাক আছে, বা ওদের যে পড়ার স্টাইল একটা আলাদা চেঞ্জ আছে, কথা বলার স্টাইল চেঞ্জ, তাদের হাসিও চেঞ্জ। আপনি ভালো করে দেখবেন। আর একটা দেখবেন আমাদের ফেসের মধ্যেও চেঞ্জ আছে। যেমন আমাদেরকে দেখো, আপনি যদি যাবেন, আমরা যদি কিছু না, আমরা যদি ওই দার্জিলিং যাই, সবাইকে একই মনে হয়, জাপানিসে দেখে একই মনে হয়। ওনারা যখন আমাদেরকে দেখেন, ওনারা বলেন যে এই ইন্ডিয়ান লোক সব একই রকম দেখতে। তো ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমাদের মধ্যে পৃথক আছে, প্রতিটি ফেস কিন্তু প্রতিটি কমিউনিটির একটা আলাদা আছে। দেখবেন বিভিন্ন জনজাতির নির্দিষ্ট একটা চেহারা আছে, সেটা খুব ভালো করে দেখতে হবে। কিন্তু পার্থক্য আছে, আমি দেখেছি এবং আমি ফিল করেছি। তো নাগপুর নবাবপুরা গ্রামে এমন এক শ্রমিক পরিবারের 18 জানুয়ারি 1925 সালে এর জন্ম হয়েছিল। শঙ্কর মাহালি বাবা ছিলেন শিক্ষক, ওনার দাজিবা মাহালি নাম, বাবা শিক্ষক। শঙ্কর মাহালি ক্লাস কিন্তু বাবার কাছেই পড়েছেন। উনি ইংরেজি স্কুলে পড়েননি। ইংরেজিকে উনি খুব ঘৃণা করতেন, মানে অ্যাকর্ডিং থেকে আমরা দেখতে পাচ্ছি। 4th শ্রেণী অবধি পরেই শঙ্কর মাহালি ব্রিটিশ সরকার পোষিত সরকারি স্কুলে ছেড়ে দিলেন, বিদেশ ও ভারতীয় ছাত্রদের মধ্যে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে। তবে বিদেশিদের আলাদা রকম, ইন্ডিয়াদের আলাদা এরকম মানসিক থেকে দূর থেকে উনি এসে ছেড়ে দিলেন, আর পড়লেন না। বাবার কাছেই তিনি তার শিক্ষা শুরু হলো। বাবার কাছে পড়াশোনা করলেন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বাবার কাছেই পড়তেন। তার 16 বছর বয়সে 1941 সালে
কাজের সন্ধানে উনি পাড়ি দিলেন কি হলো কোথায়, আসামে পাড়ি দিলেন। আসামে নিয়ে এসেছিলেন, আসামে বরাক যে উপত্যকা, সেই উপত্যকায় এসেছিলেন। সেখানে যে চা বাগানে শ্রমিক হিসাবে, সাধারণ শ্রমিক হিসাবে কাজে নিযুক্ত হলেন। কিন্তু এই চা বাগানে এলেন শ্রমিক হিসাবে, তিনি শ্রমিক আন্দোলনের মধ্যে যুক্ত হয়ে গেলেন, শ্রমিকদের লিডার হয়ে গেলেন। উনি কি করলেন, এই চা বাগানের যতগুলো শ্রমিক ছিল সবাইকে একত্রিত করে উনি একটা আন্দোলন গড়ে তুললেন। উনি ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলনের জন্য প্রমুখ হতে বলে শুরু করলেন আর কি। তারপর সেই তিনি এমনিতেই ইংরেজ বিরুদ্ধে কথা বলছেন এবং ইংরেজ বিরুদ্ধে কাজকর্ম করছেন, অলরেডি একটা সংগঠন তৈরি করে ফেলেছেন। ঠিক এইদিকে আবার ভারত ছাড়ানো আন্দোলনে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বোম্বে টম্বে দিল্লি বরাবর। তখন কি হয়, এই যে দিল্লি বোম্বে যে আন্দোলন, সেই আন্দোলন আছড়ে পড়লো একদম বোম্বে থেকে ডাইরেক্ট একদম আসামে গিয়ে সেই আন্দোলনের প্রথমেই ইফেক্ট হয়েছে কি শঙ্কর মহালে। ওনার মনের মধ্যে মনে হয়েছে যে না, এই আন্দোলনে অংশগ্রহণ করব। সেই আন্দোলন থেকে উনি জেগে উঠলেন। তারপর ওনার যে চিন্তা ভাবনা, ওনার কাজ শুরু করলেন, বেমলম কাজ শুরু করলেন। জ্বলে উঠলো অশান্ত একটা শান্তিপ্রিয় যে নির্মল সবুজ এলাকা, পুরো আগুনের দাওয়ায় জ্বলে উঠলো। তো চারিদিকে এখন আন্দোলনের আলোড়ন সৃষ্টি শুরু করলো। তার নেতৃত্বে শঙ্কর মহালি। এর মধ্যে নাগপুর থেকে খবর এলো, নাগপুরে যে বাবা আন্দোলনে যুক্ত ছিলেন, বাবাকে পুলিশে গুলি মরতে হলো। তিনি আবার নাগপুরে গেলেন, তাকে জেল করা হলো। জেল করার পর দেখা গেল যে 4 জন ছিল, ধরা পড়েছিল 4 জন। সেই 4 জনের মধ্যে দেখা গেল দারোগা সেখানে ছিলেন, ওনার নাম ছিল ঠিক দেখি ভুলে যাচ্ছিল অনেক মিনিট। বালগোবিন্দ মাথার ছিলেন, মাথারে ওনার মাথারে ছিলেন সে সময় এখানকার জেলার। সেই জেলার উনি যে জেলার ছিলেন, জেলার খুব অত্যাচারিত ছিলেন। তো 4 জন মিলে কি করলো, জেলারকে রড দিয়ে পিটিয়ে মেরে দিল জেলের মধ্যে। মেরে দেওয়ার পর তখন কম বয়স, তো সে 18 বছর এখনো হয়নি, সে আন্দোলন করছে। তো দেখা গেল জেলাকে যখন মেরে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আবার ধরে ফেললো পুলিশে, লাল পুলিশে ধরে ফেললো এবং তাকে এবার কোর্টে তোলা হলো। কোর্টে দিয়ে এবার সাজা হলো। সাজা মানে অ্যাট ফার্স্ট তাকে বলা হচ্ছে ফাঁসির জন্য আদেশ এলো। সে সময় ওখানে সরকারি উকিল একটা ইংরেজ সাহেব ছিলেন, উনি বলেছেন যে শঙ্কর মহালি যদি সরকারি উকিল নিতেন তাহলে উনি ছাড় পেতেন। কিন্তু উনি একটা কথাই বললেন যে আমি যাকে ঘৃণা করি, যার শোষণের অধীনে থাকতে চাই না, ওনার আমি কোনো সাহায্য নিতে চাই না, আমি মৃত্যুবরণ করবো। এবং সমস্ত পুরো দায়টা উনি নিজের মাথায় উপর নিলেন এবং ওদেরকে ওকে ওই বাকি 2 জনকে কারাদণ্ড করা হলো, মানে যাবজ্জীবন করা হলো, ওনাকে ফাঁসি দেওয়া হলো। ফাঁসি জিনিস কি অদ্ভুত একটা ফাঁসি দেওয়া হলো। তো 19 জানুয়ারি 1943 সাল তার ফাঁসির দিন নির্ধারিত করা হলো। তো ভীষণ একটা অদ্ভুত একটা জিনিস। 18 তারিখ ছিল, 18 তারিখ যেটা গতকাল ছিল আর কি, সে 18 তারিখে তার 18 বছর পূর্ণ হলো। 18 বছর পূর্ণ তো না হয়েই ওনাকে কিন্তু জেলে বন্দি করা হয়েছিল। যেহেতু ওনার ফাঁসি কিন্তু রায় হয়েছিল, ফাঁসি দেওয়া হবে, কিন্তু যেহেতু উনি নাবালক ছিলেন, মানে সাবালক হয়নি, নাবালক ছিলেন, তার জন্য সরকার কিন্তু ফাঁসি দিতে পারেনি ইংরেজি। কারণ 18 বছর বয়স, তার মানে আজকে মানে গতকাল আমরা কেক কাটবো জন্মদিনে, আর তারপর দিন মৃত্যুদিনে রেডি হবো। আমরা যখন আমরা মানে বলি বাক্কা হয়ে যায়, প্রথমে ভালো খাওয়ানো হয়, তারপরে কেটে দেওয়া হয়, ঠিক সেম সুন্দর খাইয়ে টাইয়ে এই পাতা ওই পাতা চাল ডাল খাইয়ে দিল, তারপর দিন কেটে দিল, ঠিক এরকম তাই। 18 তারিখে তার জন্মদিন, তারপর 19 তারিখ, ঠিক 18 বছর 1 দিন হয়ে গেল, আর তাকে ফাঁসি দেওয়া হলো। তো এই যে ফাঁসি দেওয়া হলো, এই কিন্তু পুরো কনফিডেন্সিয়ালি, মানে কোনো কিছু ডকুমেন্ট আর হলো না। আমরা বিভিন্ন জায়গায় ITI করা হয়, ওনার রাইট পোষণ দেওয়া হয়েছিল বিভিন্ন সংগঠন থেকে, সেখানে কিন্তু আমরা কোনো শঙ্কর মহালি কোনো পাইনি, কোনো একটা ডকুমেন্টেশন পাইনি, ওনার ছবি কিছু পাইনি, কিছু না।
তারপরে দেখা গেল যে ওনার পুরো সব প্রমাণ লোপাট হয়ে গেল, নেই। আমরা তাহলে কী করে সন্ধান পেলাম? এবার তো মনে হতে পারে স্যার আপনার কীভাবে জানতেন, এত সন্ধান নেই তারপরে পেলেন কোথা থেকে? আপনি যদি আমরা যদি যদি দেখি, গুগল যদি দেখি, শঙ্কর মালের দেখবেন ওখানে ফ্রিডম ফাইটার লিস্টে ওনার নাম আছে, ওখানে শঙ্কর মালের দেওয়া আছে এবং ওনার ফাঁসির ডেট দেওয়া আছে, এই একটা ডকুমেন্ট। তারপর ফাঁসি মঞ্চে গেয়ে গেলেন যে জীবনের গান, ওখানে কিন্তু শঙ্কর মালের নামটা আছে। এই দুটো আমাদের কাছে এখন এভিডেন্স, সেই এভিডেন্সে আমরা এখন লড়াই করছি যে হাউ টু স্টাবলিশ দ্য শঙ্কর মালের নেম ইন দ্য ফ্রিডম ফাইটার, এজ এ ফ্রিডম ফাইটার তাকে সম্মান দেওয়া হয়, সে নিয়ে এখন লড়াই করছি। তো তারপর থেকে 2011 সালে তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন মাননীয় শ্রীমতী প্রতিভা পাটিল। ওনার উৎসাহে শুধুমাত্র একটা ছোট্ট একটা মানে মিউজিয়াম করা হয়েছে। ওই মিউজিয়ামের ছোট্ট একটা জায়গা ছিল, ওই জায়গায় এখন ওইটাই ডকুমেন্ট, আর কোনো ডকুমেন্ট নেই, আর কিছু ডকুমেন্ট নেই। এবং সেখানে একটা মনে হয় ছোট্ট একটা একটা মূর্তিও বানানো হয়েছিল, সেই মূর্তি ওই মানে এই ছিল তার একটা ডকুমেন্টেশন, আপনার ডকুমেন্টেশন নেই। বর্তমানে এখন অনেক বলার পর দেখলাম যে এরকম হঠাৎ একদিন ছবি চলে এলো, যেখানে ছবি একটা পেয়েছি শঙ্কর মালের ছবি। এবার আমাদের মধ্যে কনফিউশন যে উনি শঙ্কর মাহালি কিনা, যে কোনো ফেকও হতে পারে। তো হাউ টু আইডেন্টিফাই যে এইটা হচ্ছে রিয়েলিটি এবং ইনি হচ্ছেন শঙ্কর মাহালি। আমরা কিন্তু এখনও একটা অঝরে একটা মানে অন্ধকারে খুঁজছি। আজকে যদি এটা জানতে পারতাম তাহলে আমরা একটা মূর্তি করতে পারতাম, কিন্তু আমাদের মধ্যে এখনও কনফিউশন রয়ে গেছে, কারণ সরকার দিক দিয়ে কোনোভাবেই এইটা নিয়ে বলা হয়নি যে ইনি শঙ্কর মাহালি একটা এফিডেভিট বা সিল কিছু দেওয়া হয়নি। তার জন্য এখন কিন্তু এটা আমাদের বলার পর তখন এই ছবিটা এসছে প্রকাশে। তো এই ছবি কিন্তু ওখানে আছে, যে ওই প্রতিভা পাটিল যিনি করেছিলেন ওনার ওখানে আছে। এই শঙ্কর মাহালির সেন্টিমেন্টাল আছড়ে পড়লো মাহালি আদিবাসী ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের বুকে। আর সেই শঙ্কর মাহালির নাম উজ্জ্বল করার জন্য রাখা হলো শহীদ শঙ্কর মাহালি মেমোরিয়াল ইনস্টিটিউশন। 1 সেপ্টেম্বর 2021 সাল আপনাদের যেখানে আমরা এই বেদিতে আমরা মাল্যদান করলাম, এটাকে আমরা 2021 সালে 1 সেপ্টেম্বর স্কুল হিসাবে রূপায়িত করলাম ওনার নামে, ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য। উনি কেউ করুক না করুক, নিজের জাতি মানুষ নিজেকেই করতে হবে, সেইভাবে আমরা এই জায়গাটা করেছি। এবং আজকে আপনারাও সাক্ষী হলেন, আপনারাও যুক্ত হলেন আমাদের সাথে। আমরা দেখলাম এরকম একটা বাচ্চা, এই কয়েকজন বাচ্চা আছে আমার 55 নাম্বারের স্টুডেন্টস, ওদেরকে নিজেদের হাতে সুন্দর সুন্দর বই, ছড়া বই, অঙ্কের বই করে করে দেওয়া হচ্ছে এবং পড়ানো হচ্ছে মাহালি ভাষা শেখার জন্য। সাথে সাথে মেন স্ট্রিম যাকে তথাকথিত মেন স্ট্রিম যে বলি, সেই নিয়ে আমরা ওদেরকে পড়াশোনা করানো। এবার আমাদের বেশ কিছু রিসেন্ট আনসাং হিরো আছে। তো মাহালি কমিউনিটি যে এখনও বর্তমানেও বেশ কিছু হিরো আছে যেনারা কিন্তু এই স্বাধীনতা সংগ্রামে বা মানুষের সাথে বা মানুষের এই চিন্তাধারার সাথে বা মানুষের ভালোর জন্য সমাজসেবী হিসেবে কাজ করছেন। সেরকম আমি এখন রিসেন্ট যে আনসাং হিরো তাদের আমি পরিচয় করাবো। তো ফার্স্টে আমরা দেখেছি সূর্য সিং বেসরা, যিনি নিজেকে রাইটার অ্যান্ড ফাইটার বলে থাকেন এবং উনি তো স্টুডেন্ট সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং ওনাকে ঝাড়খণ্ড রত্নও বলা হয়। আমাদের ধনেশ্বর জি স্যার আছেন, উনি ভালো জানেন এবং ওয়েল নোন পার্সন, ভেরি ইন্টেলেকচুয়াল পার্সন, নট অনলি দ্যাট ভেরি গুড লিডার অলসো, স্টুডেন্ট লিডার অলসো। তো উনি কিন্তু AJSU ঝাড়খণ্ড পিপলস পার্টির সাথে যুক্ত ছিলেন, JPP যুক্ত ছিলেন এবং উনি MLO ছিলেন। উনিও কিন্তু সমাজ নিয়ে কাজ করেছেন। তারপর যদি দেখি আমাদের গণেশ মাহালি, উনি এখন কর্মদক্ষ হিসাবে আছেন বন দপ্তরে। উনি কিন্তু এখন এই সংঘর্ষে যুক্ত, ওনাকেও আমরা আনসাং হিসেবে বলতে পারি, কারণ যিনি এখন মুভমেন্টে এসছেন। যেহেতু ইন্ডিয়া কনস্টিটিউশন যে আমাদের MLA MP যে কনস্টিটিউশন সেরকম জায়গায় উনিও আমাদের আনসাং হিরো।
এর নবেন্দু মাহালি, উনি এখন চেয়ারম্যান, পুরুলিয়া জেলার চেয়ারম্যান, এবং উনিও মাহালি কমিউনিটির একজন আমাদের বলতে পারে যে আনসাং হিরো। উনি গণেশ সনাতন টুডু, মালদা, উনি ব্লক সভাপতি আছেন, উনি আমাদের আনসাং হিরো। গৌরী টুডু, উনিও আমাদের আনসাং হিরো আমাদের কমিউনিটি থেকে। উৎপল বেসরা, উনিও আমাদের আনসাং হিরো, উনিও একসময় ব্লক সভাপতি ছিলেন, এবং যেখানে ওনার আইডেন্টিটি আদিবাসী মানে জনজাতি মাহালি আদিবাসীদের আইডেন্টিটি নিয়ে লড়াই করেছেন। তো আমি ওনাকে আমাদের আনসাং হিরোই বলবো। তো এই আনসাং হিরো এই কয়জন মুষ্টিমেয় আমাদের পরিচিত হচ্ছে মাহালি কমিউনিটিকে রিপ্রেজেন্টেটিভ ফর দ্য মাহালি। এনারা কিন্তু মাহালি জনজাতিকে রিপ্রেজেন্ট করছে। দুর্ভাগ্য বিষয় হচ্ছে কি, এই মাহালি জনজাতিকে রিপ্রেজেন্ট করার জন্য পার্লামেন্ট বা বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভাতে নেই। তাহলে একটা কমিউনিটি যদি এরকম যদি একাধিক কমিউনিটি থেকে যেখানে এত এত সিট আছে, সেই সিটের মধ্যে যদি প্রতিটি কমিউনিটি থেকে যদি এক একজন রিপ্রেজেন্টেটিভ না হয়, তাহলে কিন্তু সেই জাতি একটা জাতির আনসাং একটা জাতি হিরো যদি থেকে যায়, তাহলে পুরো জাতির একটা আইডেন্টিটি বেঁচে থাকবে। আবার যদি একটা জাতির যদি হিরো না থাকে, সেই জাতি কিন্তু অবলুপ্ত হবে, কারণ সেই জাতি কিন্তু মানুষ ভুলে যাবে। কারণ আজকে যদি শঙ্কর মাহালি যদি না থাকতো, তাহলে আজকে তো মাহালি জাতির একটা যে আপনাদের মতে যে ভেতরে যে দুগ্ধ করছে মাহালি নিয়ে দুগ্ধ করছে, এখন তো মনে হচ্ছে ঠিক আছে যেতে যেতে ভাববেন যে মাহালি নিয়ে ছিলেন। এই যে ভাব, এই চিন্তাধারা কিন্তু আসতো না। কারণ আমি মনে করবো যে আপনারা তো অনেকে রিসার্চ করছেন, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছেন, এইরকম আনসান হিরো যেনারা একটা কমিউনিটিকে একটা রিপ্রেজেন্ট করতে পারেন, সেরকম কিন্তু আমাদের কোনো একটা রিসার্চ বা কোনো এরিয়া। তারপর 7টি মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে 7টি। তারপর দেখবেন 17টি লোকসভা আছে। 7th লোকসভার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে হেড 42টি এমপি আছেন, তাই না, 42টি সিট আছে দেখুন। আর দেখুন এমএলএ আছেন 294টি, 294 নাম্বারস অফ এমএলএ। আর হচ্ছে আপনার 84 নাম্বারস অফ এমপি, 42 নাম্বারস অফ এমপি অ্যান্ড 294 নাম্বারস অফ এমএলএ সিট আছে আমাদের পশ্চিমবঙ্গে। অলসো 16 নাম্বারস অফ লোকসভা সিটও আছে। এই এতগুলো সিটের পরিপ্রেক্ষিতে আমি যে যাদের বর্তমান যে আমাদের মাহালি হিরোদের কথা বললাম, এটাকে খুব নগণ্য নয়? ইয়েস অর নো? এখন একটু যদি কমিউনিটি ডেভেলপমেন্ট যেটা একটা যে পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলছি, নর্থ ইন্ডিয়ার রেসপেক্টে কথা বলবো, যে একটা স্টেটের এতগুলো সিট, তার মধ্যে কিন্তু সেই জায়গায় শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতে এখনও যে গ্রাম পঞ্চায়েতে নেই, এমএলএ তো নেই, এমপি নেই, লোকসভা নেই, বাদলাম আমাদের ব্লকে কতগুলো মাহালি আছে। তার মানে এই ডিপ্রাইভড এই অর্থে নয়, আমি এখানে এরকম নয় যে আমি মাহালি বলে আমি বলছি আমার নেই, এইটা না। কিন্তু আমি বলতে চাইছি এই কমিউনিটি লোক থাকলে কিন্তু একটা আইডেন্টিটি পাওয়া যায়। তার মানে হচ্ছে কি, আজকে যেটা মনে হচ্ছে যে কি দরকার এত, আচ্ছা সবাই আমরা বলি চিন্তা ভাবনা করি না, এইটা হিন্দুত্ববাদ জায়গা হলে ভালো হতো, বা এটা যে আদিবাসী রাজ হলে ভালো হতো, বা এটা যে যদি এটা মুসলিম কান্ট্রি হলে ভালো হতো। আমি বললাম ভাই ঠিক আছে, ভালোটা কখন হতো? আমরা যেমন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান যে কথাগুলো বলি, আজকে যদি কথা বলতে বললাম যদি আজকে যদি মুসলমান যে না থাকে, ইসলাম ধর্ম যে না থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে আজান খুঁজে পাবেন না। আজানে যে কথা, আরবি যে ভাব, আরবি থেকে আপনি কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। ইউ লস্ট দ্য ওয়ান, একটা অ্যাঙ্গেলকে তো আপনি লস্ট করবেন। আবার দেখুন আজকে যদি হিন্দু যে না থাকে, তাহলে আপনি দুর্গা পুজোর মতো একটা ফেস্টিভ্যালকে আপনি লস করবেন, এই দোল ফোল এগুলোকে লস করবেন। আর যদি আদিবাসী না যদি থাকে, সোহাগায়ের মতো একটা ফেস্টিভ্যাল আপনি পাবেন না, আপনার পুরো একটা সাইড অফ হয়ে গেল। আচ্ছা মাহালি যদি না থাকে, আপনি বাসের পুরো ক্লাবটা আপনি দেখতে পাবেন না। তাহলে দেখুন এই এতজন আছে বলেই অনেক, একটা গাছে যদি একটাই ফুল ফুটে সেটা দেখতে ভালো লাগবে না। যখন একটা গাছে যদি একাধিক ফুল ফোটে তখন দেখতে সুন্দর লাগে, এবং সেটাই তখন প্রাধান্য পায় মানুষ দাবি দেখে। আমাদের ভারতবর্ষে
এই এতগুলো দেশ, এতগুলো ভাষা, এতগুলো কালচারাল অ্যাক্টিভিটি আছে, তাই তো আমরা উপমহাদেশ বলে থাকি। কিন্তু আমরা এগুলোকে গুরুত্ব দিই না। আমরা এক একটা জিনিস লস করছি মানে হচ্ছে কি একটা স্টাডি জায়গাটাকে নষ্ট করছি, এবং এই যে অ্যাক্টিভিটি, এই যে তাদের ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিকে আমরা হারাচ্ছি ধীরে ধীরে। সুতরাং আমার মনে হয় না যে কোনো জাতিকে, সেই একজন হোক দুজন হোক, এখন সরকার যেমন টোটো সম্প্রদায়ে খুব উঠে পড়ে লেগেছেন। টোটো এই যে এতদিনে মনে হলো যেখানে তাদের মানে এন্ডেঞ্জার জোনে চলে গেছেন, সেরকম জনসংখ্যা কারণ কত মানে হাজারও হয়নি ওদের জনসংখ্যা এখন বর্তমানে ওয়ার্ল্ডে, তাদেরকে প্রিজার্ভ করে যা ভাবছে। কিন্তু আগে ভাবলো না, আগে যদি ভাবা হতো তাহলে কিন্তু এইটা হতে পারতো না। কারণ যখন হারিয়ে যায় তখন আমরা সেটাকে রিকভার করার চেষ্টা করি, কিন্তু তার আগে ভাবলে কিন্তু এটা ভাবতে হতো না। এই যে প্ল্যানিংয়ের খুব প্রবলেম হয়। তো আমার মনে হচ্ছে ফিউচারলি আমাদের বেশ কিছু এখনও আনসাং হিরো আছেন, যেমন জাকারিয়া ডুমরি, বাংলাদেশে জাকারিয়া ডুমরি, উনিও ছিলেন আমাদের আনসাং হিরো। উনি এখন নেই, কিন্তু ওনার যে কাজ, আমি নিজে বাংলাদেশ গেছিলাম, ওনার কাজ দেখে এসেছি ভীষণ। উনি কীভাবে শিক্ষাটাকে, মাহালি জাতির শিক্ষা কীভাবে এগিয়ে যায়, উনি কিন্তু সেই কাজ করে গেছেন, এবং বেশ কিছু ডকুমেন্টারি নিয়ে এসেছি ওখান থেকে আমি। তারপরে দেখুন হুপনি মাহালি, রাখাল চন্দ্র মাহালি, জিতু সান্তার, তারপরে চাম্ব সান্তার, লক্ষণ মাঝি, তা লোকশ্রী সান্তাল, এরকম একাধিক নাম্বার অফ সিরিজ অফ আমাদের আননোন হিরোস আছে। ওনারা কিন্তু এখনও কিন্তু এদের নিয়ে স্টাডি হয়নি। জিতু সান্তাল স্টোরি তো ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা মুভমেন্ট ছিলেন উনি, জিতু সান্তাল, যে মালদা বরাবর যেখানে হয়েছিল, কিন্তু আমাদের হিস্ট্রিতে আসেনি। এবং ইভেন বর্তমানে যে এই কয়েকদিন যে লালগড় আন্দোলন যে হলো, সেই আন্দোলনের নেতাকে তো খুঁজে পাওয়া যায়নি। সেই লালগড় আন্দোলন এখনো রিসার্চ টপিকে আসেনি। বর্তমানে যে ফেক এসটি নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু আসা দরকার, কারণ এটা কিন্তু আদিবাসী অঞ্চল। এখন এই যে ফেক এসটি সার্টিফিকেটের যে আন্দোলন, এটা কি যথেষ্ট নয়? এখানে কিন্তু সবসময় বলা হয় যে ফেক এসটি সার্টিফিকেট তার জাতির সত্তাটাকে বাঁচাবার জন্য লড়াই করছে। তা সবসময় জাতির জন্য লড়াই, নিজের জন্য একা কিন্তু লড়াই করছে না, কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, সামগ্রিকভাবে। তো আমাদের আদিবাসীরা যুদ্ধ করছেন, আন্দোলন করছেন, লেটার হচ্ছে, কিন্তু তাদের প্রমোশন পায়নি, তাদের নাম হয়নি। আপনি দেখুন একটা জিনিস আমি খুব লক্ষ্য দেখলেন যে কিভাবে রেকগনাইজ করা হয়। মহাত্মা গান্ধী কাজ করেছেন, একটা নোটে চলে গেল, নোট দেখেছেন তো, 500 টাকার নোট, 100 নোট দেখুন, ওখানে মহাত্মা গান্ধীর হাসি মুখ আছে। তো হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন? তাহলে নোটের ছবি কার থাকা দরকার ছিল? কেউ যদি ক্লাসে জিজ্ঞাসা করে যে হোয়াই, যে ওই মহাত্মা গান্ধীর নোটের ছবিটা কেন, আপনি কি উত্তর দেবেন? যদি বলে উনি কি তৈরি করেছিলেন টাকাটা? হ্যাঁ, উনি কি টাকাটা তৈরি করেছেন? না। ওনাকে একটা সম্মান যদি সেই অর্থ হয়, তো সম্মান তো অন্যভাবে হতে পারত। তাহলে আমরা কিন্তু পপুলারিটি কীভাবে দেখছি, কীভাবে এইগুলো হচ্ছে পলিটিক্স, রাজনীতির মাধ্যমে মানুষকে বঞ্চিত একটা জায়গা বলে আমি মনে করছি। আপনারা আমার সঙ্গে একমত না হতে পারেন, সেটা স্বাভাবিক। এখন মন কি বাত, মোদি একটা ভ্যাকসিন হলো, সেখানে মোদির ছবি, কি দরকার ছিল? এখন যতগুলো ব্যানার দেখবেন সব জায়গায় ছবি, যেগুলো সাহায্য করছে ছবি। কি ছবি ইমেজ কি খুব দরকার ছিল? ইমেজ না থাকলে কোনো কিছু ডেভেলপমেন্ট করা যায় না। আমার তো মনে হয় ওয়েস্ট অফ মানি। যে এখানে বলছে যে আপনি গ্রিন হন, গাছ বাঁচান, এই যত পলিথিন এরকম ব্যানার হবে, যত ছবি দিয়ে ব্যানার হতে কিন্তু আমাদের একটা খরচা বেড়ে যায়। আর সেখান থেকে কিন্তু সেই সোর্স অফ মানি কিন্তু আমরা লস্ট করছি। যে সোর্স অফ মানি কিন্তু আমরা বিভিন্ন একাডেমি বা বিভিন্ন রিসার্চ জায়গায় পেতে পারতাম। আমরা বুঝতে পেরেছি এইগুলো কিছু না, এইরকম ছবিটি কিছু নাই। যখন কোভিড এসেছিল সে বুঝিয়ে দিয়েছে যে কিছু না, শুধু তখন মনে হয়েছে যে ডাক্তারই শেষ কথা বলবে। অক্সিজেন কোথায় পাওয়া যায়, সিলিন্ডার কোথায় পাওয়া যায়, প্রতিটা মানুষ সবার আগে সিলিন্ডারের খোঁজ নিয়েছে, অক্সিজেন সিলিন্ডার যে কী পাবো। তাহলে সায়েন্স নিয়ে কথা ভাবিনি আমরা, কিন্তু সবসময় ভেবেছি কিন্তু কীভাবে নিজেরটাকে ভেবে নিয়েছি, ডেভেলপমেন্ট সার্ভিস ভাবিনি। তো এইগুলো হচ্ছে আমার কিছু সিলেক্টিভ রেফারেন্স ছিল এই বুকগুলো, যে মাহালি কালচার অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ, এখানে কিছু থেকে সংগ্রহ করা হয়েছে। এবং
মাহাল লোককথা লোকগান। এই মাহালে মেলা গত বছর যে ইয়ে ছিল, আমাদের অ্যাবস্ট্রাক্ট ছিল, সেই অ্যাবস্ট্রাক্ট থেকে কিছু কালেকশন করে আমি এই পিপিটিকে প্রিপারেশন করেছি, তৈরি করেছি। ফাইনালি সকলকে ধন্যবাদ আমার এই মানে ক্ষুদ্র বক্তব্য শোনার জন্য। থ্যাংক ইউ। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি